স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিদেশ থেকে ফিরলেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। বঙ্গভবন সূত্রে এমন তথ্যই জানা গেছে। এদিকে পদত্যাগের গুঞ্জনের মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকার হাফিজ উদ্দিন নির্ধারিত তারিখের 2 দিন আগে আজই দেশে ফিরছেন। এদিকে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্যগত বা অন্য যে কোনো কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চাইলে সেই সাংবিধানিক সুযোগ ও পথ খোলা আছে। অপরদিকে লন্ডনে চিকিৎসাধীন থাকার সময়ে রাষ্ট্রপতির আলোচিত একটি ফোন আলাপ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না। আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। ধন্যবাদ। থার্ড টার্মিনাল চালু হলেও এর পুরো সুফল পেতে বাধা হয়ে দাঁড়াবে হযরত শাহজালাল বিমানবন্দরের একটি মাত্র রানওয়ে। আর দ্বিতীয় রানওয়ে বানাতে হলে ভাঙতে হবে ব্যক্তি মালিকানাধীন শতাধিক বাড়ি। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, এই বিষয়ে মৌখিক প্রস্তাব দিয়েছেন তারা। এখন প্রয়োজন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। মোহন ইসলামের বিশেষ প্রতিবেদন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এই একটি মাত্র রানওয়ের মধ্যেই যাত্রী ও পণ্যবাহী বিমান ওঠানামা করে, সাথে সামরিক বিমানও, যার ফলে প্রায় সব বিমানকে এয়ার ট্রাফিকে আটকে থাকতে হয়। এর মধ্যে থার্ড টার্মিনাল চালু তোড়জোড় শুরু করেছে সরকার। টার্মিনালটি পরিচালনা চুক্তি হচ্ছে জাপানের সাথে, তবে টাকা পরিশোধ করতে না পারায় চুক্তি কিছুটা পিছিয়ে যায়। তাদের কিছু টাকা বাকি ছিল, সেই টাকাগুলি আমরা দেওয়ার জন্য বলে দিয়েছি, এবং সেই টাকাগুলির সঙ্গে একটা আমাদের ক্যাবের হিসেবে যে যা হওয়ার দরকার, তার চেয়ে তারা ডিমান্ডটা একটু বেশি ছিল, সেটা নেগোশিয়েট করতে বলেছিলাম। ফাইনালি গতকালকে তারা নেগোশিয়েটও করেছে। সব সংখ্যা কাটিয়ে ডিসেম্বরে টার্মিনালটি চালুর ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী সরকার। তবে বিপত্তি আরও ঘটতে পারে তখন, যার কারণ হয়ে দাঁড়াবে শাহজালালের একটিমাত্র রানওয়ে। প্রতিমন্ত্রী জানান, এই জটিলতা থেকে উত্তরণের পথ খুঁজছেন তারাও। দ্বিতীয় আরেকটি রানওয়ে বানাতে ভাঙতে হবে শতাধিক বাড়ি। রানওয়ে করলে আপনার অনেকগুলি, প্রায় 130টা বাড়ি ভাঙতে হয়, আপনার এয়ারফোর্সের বাড়ি। তো সেগুলি কতটুকু ভায়াবল হবে, তবু আমরা প্রস্তাব রেখেছি, যদি এরকম হয় কম্পেনসেশন দিয়ে তাদেরকে যদি আমরা জায়গা করে দিতে পারি, এটা PM লেভেলের সিদ্ধান্ত নিতে হবে আর কি। এরকম প্রস্তাবের জন্য আমরা চিন্তা করছি। আমরা প্রস্তাব আছে মৌখিক, বা আমরা অফিসিয়াল কোনো প্রস্তাব এখন দেইনি। একটি রানওয়ে দিয়ে শাহজালাল বিমানবন্দরকে বেশি দিন এভাবে চালানো যাবে না বলে মত প্রতিমন্ত্রীর। তাই বিকল্প বিমানবন্দরের কথা ভাবছে সরকার। 10 বছর পরে আমাদের একটা এয়ারপোর্ট করতেই হবে বাইরে, যেই জন্য আমরা একটু চেষ্টা করছি বগুড়ায় করার জন্য, এমনকি একটা ইন্টারন্যাশনাল বড় এয়ারপোর্ট করার জন্য। আমাদের বিভিন্ন দেশে যান, আপনারাও গিয়েছেন, আমরাও যাই। একটা এয়ারপোর্ট সিটি থেকে অ্যাটলিস্ট 60-70 কিলোমিটার দূরে থাকে, সো দ্যাট ওই রাশটা যাতে এখানে না হয় আর কি। তো আলটিমেটলি আমাদেরকে বাইরে চিন্তা করতে হবে, এবং আমরা এরকম চিন্তা মাথার মধ্যে আছে, আমরা হয়তো এগুলি নিয়ে আলাপ করব। একদিকে বাড়ি ভেঙে নতুন রানওয়ে, নাকি একেবারে নতুন বিমানবন্দর, কোন দিকে বেশি ঝুঁকবে সরকার, তাই দেখার। মোহন ইসলাম, 71, ঢাকা। দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি রোগীদের আগ্রহ অনেক আগে থেকেই। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক কম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাশ্রয়ী হওয়ায় এখনও এর আবেদন কমেনি। সরকারি নীতি সহায়তা পেলে, বিনিয়োগ পেলে এই খাত সার্বিক স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা রাখতে পারে। ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন আকরাম হোসেন। ফারহানা খান
ছোটবেলা থেকেই ভুগছিলেন টনসিল ও সাইনাসের সমস্যায়। অনেক বছর ধরে চিকিৎসার পর এবার তিনি এসেছেন হোমিওপ্যাথিক হাসপাতালে। বছরের পর বছর ধরেই খাওয়া হচ্ছিল অ্যালোপ্যাথি, তারপরে এই যে হোমিও 6 মাস ধরে মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। রাজধানীর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিন আউটডোরে 4 থেকে 500 রোগী সেবা নেন। মাত্র 10 টাকার টিকিট কেটে ডাক্তার দেখানো এবং ওষুধ সবই মিলছে এখানে। হ্যাঁ, বগুড়াতে চিকিৎসা হওয়ার পর ঢাকাতে আমার মেয়ের বাসায় নিয়ে আসে। আমারটা কাজ হয়েছে দেখে মেরে নিয়ে আসছে। আমি প্রথমবার 10 টাকা দিয়ে টিকিট নিয়েছি, তারপরে আর আমার টাকা নেয় নাই। লোকের কাছে শুনছি জায়গার ওষুধ নাকি ভালো, ওই জন্য আসি। কাশির লাগি রাত্রে ঘুমাইতে পারি না। আমি ব্যথার উপকার পাচ্ছি আল্লাহর রহমতে। হাসপাতালটির পরিসংখ্যান বলছে 2024 সালে এখানে সেবা নিয়েছেন 52,867 জন। 2025 সালে তা বেড়ে 65,394 জন। আগের বছরের চেয়ে রোগী বেড়েছে প্রায় 12,000-এর মতো। এবছর মে মাস পর্যন্ত বহির্বিভাগে সেবা নিয়েছেন 18,000-এর বেশি রোগী। হাসপাতালের জনবলের প্রায় ধরতে গেলে 80% জনবল নাই। এই যা আছে তাই দিয়ে জোড়াতালি দিয়ে কাজ চালানোর মতো চলতেছি আমরা। সংশ্লিষ্টদের দাবি অপেক্ষাকৃত কম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ায় দিন দিন রোগীদের আগ্রহ বাড়ছে হোমিওপ্যাথির উপর। টোটাল যে নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ আছে সবগুলির মধ্যে 80% চিকিৎসা হোমিওপ্যাথিক দেওয়া সম্ভব। অল্প টাকায় মানুষের সামর্থ্যের মধ্যে এবং অনেক জটিল রোগ কিন্তু ট্রিটমেন্ট করা এখানে সম্ভব। আমাদের এই কলেজে যদি ডেভেলপমেন্ট হয়, আরও বাংলাদেশে যদি মনে করেন এরকম প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল কলেজ স্থাপন করা হয়, সেক্ষেত্রে আরও বাংলার মানুষ আরও বেশি বেশি সেবা পাবে। দেশে একমাত্র সরকারি এই মেডিকেল কলেজে প্রতি বছর 50 জন করে শিক্ষার্থী BS/MS কোর্স শেষ করছেন। এছাড়াও ডিপ্লোমা কোর্সের জন্য 66টি বেসরকারি হোমিওপ্যাথিক কলেজ রয়েছে। দীর্ঘদিন বিধির একটা অভাব ছিল, সেই বিধিটা প্রস্তুত হয়েছে, আমার অলরেডি গেজেট আকারে সেটা প্রকাশ হয়েছে। সুতরাং সরকার আমাদের যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমার নিয়োগ প্রক্রিয়াটা করা সম্ভব আমি মনে করি। দেশে উচ্চশিক্ষার ব্যবস্থা না থাকায় অনেকে পার্শ্ববর্তী দেশ থেকে ডিগ্রি আনছেন, সুনামের সাথে দিচ্ছেন সেবাও। হোমিওপ্যাথি মেডিসিন আমরা আরও অ্যাডভান্স লেভেলে রিসার্চ করে বের করছি যে মেশিন দিয়েও আমরা হোমিওপ্যাথি মেডিসিন বডির উপরে ইউজ করতে পারি, যেটাতে আরও রেজাল্ট ভালো আসতে পারে। এই হোমিওপ্যাথিক চিকিৎসকের মতে দেশে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ না থাকায় অনেকের মধ্যে হতাশা বাড়ছে। যেহেতু আমাদের ইন্ডিয়ার মতো এত ট্রেনিং নাই, সেই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। আসলে আমাদের আলাদা স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজন, যারা লিডিং দিলে আমাদের সমস্ত জায়গায় সেট আপ হবে এবং সমস্ত উন্নয়নগুলো ত্বরান্বিত হবে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 100টি দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার চর্চা হয় এবং 50টি দেশে আইনগতভাবে বৈধতা দেয়া হয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত ও চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত হোমিওপ্যাথির উপর দিন দিন নির্ভরতা বাড়ছে বাংলাদেশেও। কিন্তু সরকারের পর্যাপ্ত নীতি সহায়তা ও বিনিয়োগের অভাবে সার্বজনীন হতে পারছে না এই চিকিৎসা ব্যবস্থা। আছে যথেষ্ট সুযোগ, সেই সাথে পেশাগত উৎকর্ষতার ঘাটতিও। তাই এই খাতে বিশেষ নজর দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।